আজকে আমি তোমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই চ্যাপ্টারটা শুরু করছি। তো তড়িৎ চুম্বকীয় আবেশ হচ্ছে একটা পদ্ধতি। কীরকম পদ্ধতি না, এই বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম লক্ষ্য করেছিলেন যে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তড়িৎবাহী তারের কুণ্ডলীকে যদি গতিশীল করা হয় বা তড়িৎবাহী তারের কুণ্ডলীটাকে স্থির রেখে একটা চৌম্বক ক্ষেত্রটাকে যদি কাছে বা দূরে নিয়ে আসা হয়, অর্থাৎ পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা কুণ্ডলীকে রাখা হয়, তাহলে কি ঘটবে? এই কুণ্ডলীর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে, অর্থাৎ একটা তড়িৎ চালক বল সৃষ্টি হবে, ফলে প্রবাহ মাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, এই নীতিতে বর্তমানে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ বা ইলেকট্রিক যেটা আমাদের বাড়িতে বাড়িতে সাপ্লাই দিচ্ছে, সেই বিদ্যুৎ তৈরি হয় এই নীতির উপর ভিত্তি করে। তড়িৎ চুম্বকীয় আবেশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই নীতিটি সর্বপ্রথম তার প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুটো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন। তো তাপবিদ্যুৎ আর জলবিদ্যুৎ কেন্দ্রে কি হয় আমরা জানি, টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি হয়। টারবাইন মানে কি? মানে একটা এরকম চুম্বকের নর্থ পোল আছে, একটা সাউথ পোল আছে, সেখানে একটা তারের কুণ্ডলী আছে, এই তারের কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে। তারের কুণ্ডলীটাকে যদি ঘোরানো হয় তাহলে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হয়ে যাচ্ছে, ফলে এর মধ্য দিয়ে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই তড়িৎ সূত্রটাকে কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। এই সিস্টেমটাকে বলা হয় টারবাইন বা আর্মেচার তারের কুণ্ডলী চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্র স্থির আছে, কুণ্ডলীটা ঘুরছে, আর এখানে আমি কি করছি, কুণ্ডলীটাকে স্থির রেখে চৌম্বকটাকে কাছে, চুম্বকের অপরকে কাছে আনছি বা দূরে সরাচ্ছি। তার মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র হলেই, অর্থাৎ পরিবাহী এবং চুম্বক এদের মধ্যে যদি একটা আপেক্ষিক গতি থাকে, মানে একজন স্থির রেখে আরেকজন গতিশীল, এখানে চুম্বকটা স্থির রেখে তারটা ঘুরছে তারের কুণ্ডলী, এখানে চুম্বকটা স্থির রেখে এখানে তারের কুণ্ডলীটাকে কাছে আনতে পারি বা দূরে সরাতে পারি, বা তারের কুণ্ডলী স্থির রেখে চুম্বকটাকে কাছে আনতে পারি বা দূরে সরাতে পারি। তাহলে এইরকম একটা যদি আপেক্ষিক গতি থাকে, তাহলে পরিবাহীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হবে, ফলে একটা প্রবাহ মাত্রা পাওয়া যাবে। যে তড়িৎচালক বল সৃষ্টি হলো সেটাকে আবিষ্ট তড়িৎচালক বল। তার জন্য যে প্রবাহ মাত্রা হয়, প্রবাহ মাত্রা আই সমান কত ই বাই কুণ্ডলীর রোধ, তাহলে প্রবাহ মাত্রাও পাওয়া যাবে। এটা বলা হয় আবিষ্ট প্রবাহ মাত্রা। আর এই ঘটনাটাকে বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তোমাদের বইয়ে প্রথমে দিকে অনেক উদাহরণ দিয়ে ব্যাপারটাকে বোঝানো আছে, এটা একটু রিডিং করে নেবে। তো আমি এখানে দুটো টার্ম ইউজ করব, যে দুটো টার্ম, একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি বা চৌম্বক আবেশ বলা হয়, আর একটা হচ্ছে টার্ম চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স, বা চৌম্বক প্রবাহ। এই দুটো টার্ম সম্পর্কে আগে জানতে হবে। চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র বি কাকে বলে? চৌম্বক আবেশ বা চৌম্বক ক্ষেত্র বি মানে হচ্ছে চৌম্বক বলরেখার সাহায্যে যদি আমি সংজ্ঞা বলি, তাহলে কি দাঁড়াবে? কোন স্থানের প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো চৌম্বক বলরেখা যায় তাকে চৌম্বক আবেশ বলা হয়, একক ক্ষেত্রফলের মধ্যে। ঠিক আছে, দাঁড়া আমি একটু লিখি ব্যাপারটা। চৌম্বক আবেশ আর চৌম্বক প্রবাহ, এটাকে বি দিয়ে প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে চৌম্বক প্রবাহ, সেটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। চৌম্বক আবেশ বি মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। এই একক হচ্ছে ওয়েবার পার মিটার স্কয়ার, মানে প্রতি বর্গমিটার জায়গা দিয়ে যত ওয়েবার বলরেখা যায়।
আর চৌম্বক প্রবাহ হচ্ছে একটা নির্দিষ্ট তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তার মানে যদি এ ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি এর অভিমুখ ধরো এইদিকে, এই ভেক্টর বি এর অভিমুখ হচ্ছে এইদিকে, তাহলে এ বরাবর বি এর উপাংশ কত হবে? বি কস থিটা। যদি থিটা মধ্যবর্তী কোণ হয় তাহলে চৌম্বক প্রবাহ ফাই মানে কত? বি কস থিটা, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বি কস থিটা বলরেখা যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা যাবে? বি কস থিটা ইন্টু এ। তল থেকে কিন্তু লম্বভাবে এই তল বি কস থিটা বলরেখা যাচ্ছে তল থেকে লম্বভাবে, আর তলের অভিমুখ ওই একই দিকে, তার মানে বি এ কস থিটা মানে বি ভেক্টর ডট এ ভেক্টর ডট প্রোডাক্ট। তাই তো হচ্ছে চৌম্বক প্রবাহ ফাইয়ের একক কি? ওয়েবার। ওয়েবার কি করছে? এটা ওয়েবার পার মিটার স্কয়ার ইনটু মিটার স্কয়ার, কেটে গিয়ে ওয়েবার চলে আসছে। তাহলে চৌম্বক প্রবাহ হচ্ছে একটা নির্দিষ্ট তল, এই ক্ষেত্রফলযুক্ত তল থেকে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, আর চৌম্বক আবেশ হচ্ছে একক ক্ষেত্রফলযুক্ত তল থেকে বলরেখার সংখ্যা। দুটোই বলরেখা, তবে এর ক্ষেত্রফলটা বি হলে এই ক্ষেত্রফলটা এক একক হবে, এক বর্গ একক। এটা হলে এই ক্ষেত্রফল এক বর্গ একক নয়, অন্য একটা মান হবে। ওকে, এই চৌম্বক প্রবাহ কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের মানের যদি পরিবর্তন হয়, ঠিক আছে, তাহলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল সৃষ্টি হবে। এটাই বিজ্ঞানী ফ্যারাডে তার দুটো সূত্র আছে, একটা প্রথম সূত্র, একটা দ্বিতীয় সূত্র। এই দুটো সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছিলেন। ওকে, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র, আর একটা আছে লেন্জের সূত্র। তিনটে সূত্র। এই তিনটে সূত্র আছে। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের কারণটা জানা যায়। কারণ ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে তার মানটা নির্ণয় করা যায়, আবিষ্ট তড়িৎচালক বলের মান এটা কত নির্ণয় করতে পারে। আর লেন্জের সূত্র থেকে আবিষ্ট তড়িৎচালক বলের দিক, কোন দিকে যাচ্ছে সে দিকটা জানতে পারে। প্রথম সূত্র থেকে কারণটা কি না, যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয় তাহলেই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে। যেমন ধরো একটা চুম্বক কে নর্থ পোল এখানে আছে, সাউথ পোল এখানে, কিন্তু বলরেখাগুলো এভাবে বেরিয়ে যাচ্ছে। এবার একটা কুণ্ডলীকে ধরো এখন কাছে নিয়েছিলাম, এখন এখানে কুণ্ডলীকে দূরে নিয়ে গেলাম। দেখো কাছে যখন কুণ্ডলীটা ছিল নর্থ পোলের কাছে, কুণ্ডলীর মধ্য দিয়ে কতগুলো বলরেখা ভেদ করে গেছে? 1 2 3টে বলরেখা ভেদ করে গেছে। এই বলরেখাগুলোকে কুণ্ডলীকে ভেদ করে গেছে কি? নেই না, এমন 3টে। তাহলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ কত? 3। এবার কুণ্ডলীটাকে চুম্বক থেকে দূরে সরিয়ে নিয়ে গেলে এখন একটা বলরেখা ভেদ করে গেছে, তাহলে চৌম্বক প্রবাহ φ2 সমান কত? 1। তাহলে কুণ্ডলীটাকে যখন চুম্বকের কাছ থেকে যখন দূরে নিয়ে যাবো, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার সংখ্যা পরিবর্তন করছে, মানের পরিবর্তন করছে। যদি চুম্বকের কাছে কুণ্ডলীটাকে এখানে রেখে দিই, স্থির রেখে দিই, তাহলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে না। তাহলে কি করতে হবে? হয় চুম্বকটাকে স্থির রেখে কুণ্ডলীটাকে কাছ থেকে দূরে বা দূর থেকে কাছে আনতে পারি, অর্থাৎ কুণ্ডলীটাকে গতিশীল করতে পারি, অথবা কুণ্ডলীটাকে স্থির রেখে চুম্বকটাকে আবার কাছে আবার দূরে আনতে পারি। তাতেও কি হবে? কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক বলরেখার মানের পরিবর্তন ঘটবে। ফ্যারাডের প্রথম সূত্র এটাই বলছে যে কুণ্ডলীর সঙ্গে যতগুলো বলরেখা যাচ্ছে বা চৌম্বক প্রবাহ, মোট বলরেখার সংখ্যাকে বলা হয় চৌম্বক প্রবাহ ফাই বি ডট। এই চৌম্বক প্রবাহ হচ্ছে ফাই, চৌম্বক প্রবাহের পরিবর্তন ডি ফাই। তো এখান থেকে কুণ্ডলীটাকে এখানে নিয়ে এলাম, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো ডি ফাই, মানে এখানে ছিল φ1, পরে হলো φ2। তা চৌম্বক প্রবাহের পরিবর্তন ডি ফাই সমান কত? φ2 মাইনাস φ1। আর এখান থেকে আনতে সময় লেগেছে ডিটি, তাহলে ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো ডি ফাই। তাহলে একক সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন কত? ডি ফাই বাই ডিটি।
এই জন্য একক সময় পরিবর্তনটাকে বলা হয় চৌম্বক প্রবাহের পরিবর্তনের হার। তাহলে কুণ্ডলীতে আবেশিত তড়িৎচলক বল বলছে ই সমান কত d∅/dt, চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। এটা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র হচ্ছে কারণ, চৌম্বক প্রবাহ পরিবর্তন হলেই তড়িৎচলক বল সৃষ্টি হবে, এটা কারণ, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে আবেশিত তড়িৎচলক বল সমানুপাতিক। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র থেকে আবেশিত তড়িৎচলক বলের মান আমরা পেতে পারি। এছাড়া আরেকটা সূত্র আছে লেঞ্জের সূত্র থেকে দিক নির্ণয় করা যায়। তার মানে তড়িৎচুম্বক আবেশের কটা সূত্র আছে? তিনটে সূত্র। তার মধ্যে ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, মানে দুটো সূত্র, আর লেঞ্জের সূত্র। ঠিক আছে, তাই লেঞ্জের সূত্রের সাহায্যে দিক নির্ণয় করা যায়। মানে তড়িৎ প্রবাহটা কোন দিকে হবে? কুণ্ডলী হলে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার দিকে হবে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে, সেইটা জানবো কি করে, সেটা একটু আলোচনা করছি। তো ধরো একটা কুণ্ডলী, এই কুণ্ডলীর দিকে চুম্বকের নর্থ পোলটাকে কাছে আনছে। লেঞ্জের সূত্র বলছে এখানে তড়িৎচলক বলের উন্মুখ বা আবিষ্ট প্রবাহের উন্মুখ এমন হবে যে কারণে এখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে সে সর্বদা সেই কারণটাকে বাধা দেবে। তাহলে এখানে তুমি দেখো এখানে কোন কারণের জন্য তড়িৎ প্রবাহ সৃষ্টি হচ্ছে না চুম্বকের নর্থ পোলটাকে কুণ্ডলীর কাছে আনার জন্য। তাহলে এই কি করবে? কুণ্ডলীর নর্থ পোলটাকে আসা থেকে বাধা দিবে। তার মানে আমরা জানি বাধা দিতে গেলে এখানে কি হবে? নর্থ পোল তৈরি হতে হবে, তবে নর্থ পোলকে কি করবে? এইকে বিকর্ষণ করবে, বিকর্ষণ বলের বিরুদ্ধে আনতে হবে। তাহলে কুণ্ডলীতে নর্থ পোল হতে গেলে তাহলে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে হতে হবে। কারণ আমরা জানি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ যদি হয়, কুণ্ডলী একটা চুম্বকের ন্যায় আচরণ করে, তার দু প্রান্তে দুটো মেরু থাকে, যে কোনো একটা প্রান্তের দিকে তাকিয়ে যদি দেখি তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত হচ্ছে, তাহলে ওই প্রান্তে নর্থ পোল হবে, অপর প্রান্তে সাউথ পোল। তাহলে নর্থ পোলটাকে আনছি কাছে চুম্বকে, তাহলে এখানে নর্থ পোল তৈরি হতে হবে, তবে বিকর্ষণ করবে। নর্থ পোল হতে গেলে তড়িৎ প্রবাহ ঘড়ির কাঁটার বিপরীত হতে হবে, তবে এই বাধা দেবে। এই বাধাজনিত বলের বিরুদ্ধে আমাকে জোর করে আনতে হচ্ছে, অর্থাৎ কিছু ধনাত্মক কাজ করতে হচ্ছে। তার জন্য আমাকে বাইরে থেকে কিছু শক্তি প্রয়োগ করতে হচ্ছে। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী সেই শক্তি এখানে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তার মানে শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটা প্রমাণটা বলে দিলাম। আবার উল্টোটা হবে, চুম্বকে ধর নর্থ পোলটাকে আবার দূর থেকে কাছে আনলাম, আবার নর্থ পোলটা যখন দূরে সরিয়ে নিয়ে যাব, তখন কি হবে? ওই কুণ্ডলীর ক্ষেত্রে কি হবে? তখনও বাধা দিবে। নর্থ পোলটা গিয়ে কি করবে? যেতে দেবে না, বাধা দেবে, টেনে ধরে রাখবে। কাছে আনলেও বাধা দিবে, আর দূরে নিয়ে চলে গেলেও বাধা দেবে, টেনে ধরে রাখবে। টেনে রাখতে গেলে এখানে কি হবে? সাউথ পোল তৈরি হতে হবে। ঠিক আছে, এখানে সাউথ পোল তৈরি হবে। সাউথ পোল তবে নর্থ পোল কি করবে? আকর্ষণ করবে, তাহলে ঘড়ির কাঁটার দিকে তড়িৎ প্রবাহ হবে। তাহলে একটা পূর্ণ চক্রের প্রথম অর্ধচক্রে যখন আনছি তড়িৎ প্রবাহ যেদিকে হচ্ছে, পরের অর্ধচক্রে তড়িৎ প্রবাহের দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই জন্য তড়িৎচুম্বক আবেশের সাহায্যে সাধারণত এসি কারেন্ট তৈরি হয়। ঠিক আছে, একটা পূর্ণ চক্রে দুবার অভিমুখ চেঞ্জ হচ্ছে, একবার এদিকে আর একবার ওইদিকে। এটা লেঞ্জের সূত্র সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তোমাদের এখানে ফ্যারাডের দুটো সূত্র মুখস্থ করবে, ব্যাখ্যাটা কেন লেঞ্জের সূত্র মুখস্থ করবে, আর শক্তি সংরক্ষণ সূত্র থেকে লেঞ্জের সূত্রটি প্রতিষ্ঠা করা, এটা করে নেবে। এই চুম্বকের অবাধে পতন, একটা পরিপ্রস্থের পর একটা চুম্বককে কুণ্ডলীর মধ্য দিয়ে ফেলা হচ্ছে। এমনি ফেলে দিলে চুম্বকটা অবাধে পতন করবে বিকর্ষ ত্বরণে, কিন্তু একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি ফেলার চেষ্টা করা হয়, তা চুম্বকের উত্তর মেরুটাকে কাছে আনছি, তাহলে এখানে কি হবে? তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এই উন্মুখ হবে, কি হবে? উত্তর মেরুর কাছে আনছি, এখানে উত্তর মেরু তৈরি হতে হবে, তবে বিকর্ষণ করবে লেঞ্জের সূত্র অনুযায়ী।
তার মানে একটা তড়িৎ প্রবাহ হবে, সেই তড়িৎ প্রবাহ এর বিরুদ্ধে বাধার সৃষ্টি করবে, ফলে ধীরে ধীরে নামবে। তাহলে ধীর গতিতে পরিবাহী তার বরাবর চুম্বকের উত্তরণটা অবতরণ করবে। ওকে, এগুলো একটু দেখবে। এবারে আমরা তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে পেলাম যে আবিষ্ট তড়িৎচলন বলের মান সমান কত, d∅/dt। তাহলে d∅ সমান কি হবে, a × dt। তাই না, d∅ মানে এর একক কি বলতো, মানে এর একক কি ভোল্ট, dt এর একক কি সেকেন্ড, ভোল্ট সেকেন্ড হয়। বা d∅ মানে চৌম্বক প্রবাহ, তার একক ওয়েবার আমরা জানি, ওয়েবার বা ভোল্ট সেকেন্ড হয়। হলো, ভোল্ট সেকেন্ড বা ওয়েবার। আবার চৌম্বক প্রবাহের একক, এটা হচ্ছে সাহিত্যে হচ্ছে ওয়েবার। সিজিএস হচ্ছে চৌম্বক প্রবাহের একক কি বলতো, সিজিএস এর চৌম্বক প্রবাহের একক হচ্ছে ম্যাক্সওয়েল, এমএক্স, ম্যাক্সওয়েল। এগুলো একটু দেখে নিন। আবার কোন এবার প্রবাহ মাত্রাটা বের করবো, তাহলে ই সমান d∅/dt পেলাম, কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচলন বলের মান পেলাম। তাহলে প্রবাহ মাত্রা কারেন্ট সমান কত, I সমান dq/I সমান কত, প্রবাহ মাত্রা I সমান কত, ভোল্টেজ বাই রোধ, আবিষ্ট তড়িৎচলন বল বাই কুণ্ডলীর রোধ, E/R, তাই তো। তাহলে ই সমান কত, 1/R, এই জায়গায় d∅/dt করলাম। অতএব dq আধান সমান জানি কত, I × dt, আধান বের করব। I বলতে I dt করলে যেমন 1/R × d∅, মানে d∅/R। আধান কুণ্ডলীতে মোট প্রবাহ আধান মানে ইন্টিগ্রেশন অফ dq, ইন্টিগ্রেশন অফ d∅/R। যেখানে আধানের মানটা তো আমি করছি, আধানের যত 5 পরিবর্তন হচ্ছে, ∅1 থেকে ∅2, 1/R ইন্টিগ্রেশন d∅, 5 মান বসে দিলে ∅2 - ∅1, ঠিক আছে, ∅2 - ∅1 একটা পাকের জন্য। তা আমাদের মোট আধানের পরিমাণটা সময়ের উপর ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, টাইমের উপর ডিপেন্ডেন্ট নয়। মানে একটা কুণ্ডলীর কাছে চুম্বকটাকে আস্তে আস্তে আনলে যা আধান সৃষ্টি হবে, দ্রুত গতি আনলেও একই আধান সৃষ্টি হবে, কারণ আধানটা সময়ের উপর ডিপেন্ডেন্ট নয়। কিন্তু আবিষ্ট তড়িৎচলন বলের মান সময়ের উপর ডিপেন্ডেন্ট, প্রবাহ মাত্রাও সময়ের উপর ডিপেন্ডেন্ট, আধান কিন্তু একই থাকবে, আধানটা সময়ের উপর ডিপেন্ডেন্ট নয়। আচ্ছা, এবারে চলে এসো গতি ও তড়িৎচালক বল। এগুলো দিয়ে অঙ্ক আছে, দেখবে উদাহরণে 1, 2, 3, 4, এগুলো একটু দেখবে। ধরো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে, চৌম্বক ক্ষেত্রের মুখ কাগজের তলের সঙ্গে লম্ব বরাবর ভিতরের দিকে, ভিতরের মুখ। এখানে একটা পরিবাহী তার, যার দৈর্ঘ্য হচ্ছে L দৈর্ঘ্যের পরিবাহী তার। হ্যাঁ, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে এই দিকে যাচ্ছে V বেগে, তারটা দৈর্ঘ্য L। তাহলে আমরা জানি পরিবাহী তারের মধ্যে কি রয়েছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। একটা ইলেকট্রন আধান হচ্ছে কিউ আধান V বেগে B সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে। V এর মুখের দিকে আর B এর মুখ তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে V আর B এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এর উপর পরিবাহী তারের মধ্যে যে আধানটা আছে, আধানের উপর পতিত বলের সমান কত জানি, QVB, Q × V × B, বা এই মানটা কত হবে, QVB sin θ sin 90 মানে 1, QVB আবিষ্ট তড়িৎচলন বলে এই কিউ আধানের উপর প্রযুক্ত বলের মান হবে QVB।
অভিমুখটা কোন দিকে হবে, বলের অভিমুখটা কোন দিকে হবে, ভি ক্রস বি, তাই তো? বলের অভিমুখ হবে ভি থেকে বি এর দিকে ক্রস, ভি হচ্ছে অভিমুখ কোন দিকে, এই দিকে যাচ্ছে, বি কোন দিকে, কাগজের সেইভাবে, তার বলের অভিমুখ হবে নিচের দিকে। ঠিক আছে, বলের অভিমুখ হবে নিচের দিকে। তার নিচের দিকে বলের অভিমুখ হলে, তাই না, তার জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কাগজের তলের সঙ্গে লম্বের দিকে মধ্যম বুড়ো আঙুল পরিবাহী আধানের গতির অভিমুখ বুড়ো আঙুল দিবে, তাহলে মধ্যমা নিচের দিকে, নিচের দিকে বলের অভিমুখ। কিন্তু আবার এর সমান কিউ বি অভিমুখ হচ্ছে নিচের দিকে, মানে মাইনাস। কিন্তু আমি জানি কিউ এর জায়গায় কি আছে, ইলেকট্রন আধান কত, মাইনাস ই, তাহলে মাইনাস মানে প্লাস হয়ে গেল ইভিবি। তার মানে আলটিমেটলি উপরের দিকে একটা বল হবে, ইলেকট্রনগুলো এখানে জমা হবে। ইলেকট্রনের জন্য প্রযুক্ত বল এফি হচ্ছে, এটাকে এফি। তাহলে ইলেকট্রন উপর দিকে গেল, কিন্তু পরিবাহের মধ্যে যে হোল বা গর্ত আছে বা পজিটিভ চার্জ আছে সেগুলো নিচের দিকে বল প্রযুক্ত হবে, সেগুলো নিচের দিকে আসবে পজিটিভ আধান। এটা এফএম, পজিটিভ আধান বা পজিটিভ বল। ঠিক আছে, এবার এই দুটো বল যদি সমান আর এই দুটো বল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাকে, তাহলে এখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, পজিটিভ আধানগুলো এখানে জমা হচ্ছে, নেগেটিভ আধান এখানে জমা হচ্ছে, দুটো প্রান্তের মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তড়িৎ ক্ষেত্রের মান যদি ই হয়, তাহলে আধানের উপর মান হচ্ছে ই, তাহলে ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আধানের উপর প্রযুক্ত বল ই, সেটার সঙ্গে এই তড়িৎ বল যদি সমান হয়ে যায় ইভিবি, তাহলে আধানগুলো কি হবে, এক জায়গায় স্থির হয়ে যাবে, যেখানে আছে, লব্ধি বল ছিল, তাহলে ভি সমান ই বাই বি, ভি সমান ই বাই বি। ঠিক আছে, ভি সমান ই বাই বি। এই বেগ নিয়ে গেলে কি হবে, এই বেগে গেলে ই বাই বি এর কত সমান হবে, তার এটা পজিটিভ তড়িৎ, এখানে নেগেটিভ তড়িৎ সৃষ্টি হবে, দু প্রান্তের মধ্যে একটা বৃহৎ প্রভেদ সৃষ্টি হবে, ফলে এটা একটা ব্যাটারি ন্যায় আচরণ করবে। ওকে, একটু পড়ে দেখবে। এবারে তুমি এটা বের করে নিতে পারো, তাহলে ভি সমান ই বাই বি, তো ই মানে আবেশিত তড়িৎ চলাচল বল, ই সমান কত জানি, ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিএক্স পড়েছো তড়িৎ চ্যাপ্টারে, দু প্রান্তে এটা কি তড়িৎ ক্ষেত্রে পাবো, ই সমান দু প্রান্তে বিভব পাবে বাই দূরত্ব, তো দু প্রান্তে বিভব পাবে ডিভি বাই ডিএক্স ইনটু 1 বাই বি আছে, ডিভি মানে সেটা বিভব পাবে ই ধরেছি, এটা হচ্ছে ডিএক্স মানে দুটো প্রান্তের মধ্যে দূরত্ব এল ধরেছি, এল বি, অতএব আবেশিত চলো ই সমান বি, এই ঘটা কত বি এল ভি চলে এলো, দেখো ফর্মুলা। অর্থাৎ একটা পরিবাহী তার চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি লম্বভাবে গতিশীল হয়, তার পরিবাহী তারের দু প্রান্তে একটা তড়িৎ চলাচল বল আবিষ্ট হবে। শুধু এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, তাহলে হবে কাজে লাগবে। বি সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে এল বেগে পরিবাহী ভি বেগে গতিশীল হলে পরিবাহীর উপর দু প্রান্তে একটা তড়িৎ চলাচল বল সৃষ্টি হবে, তার মান হচ্ছে কত, বিএল ভি। ঠিক আছে, বিএল ভি, যেখানে বি আর ভি পরস্পর লম্বভাবে থাকবে। যেমন ধরুন এরোপ্লেন একটা এরোপ্লেন অনুভূমিক দিকে যাচ্ছে, অনুভূমিক দিকে এরোপ্লেন, এরকম এরোপ্লেন অনুভূমিক দিকে যাচ্ছে, তাহলে এরোপ্লেনের ডানা দুটো প্রান্তের মধ্যে একটা তড়িৎ চলাচল বল আবিষ্ট হবে। কেন, কারণ এরোপ্লেনে এদিকে যাচ্ছে, তাহলে ডানাটা কি হবে, চুম্বক ক্ষেত্র পাবলের উলম্ব অংশকে ছেদ করে যাচ্ছে, তাহলে ডানার দু প্রান্তে আবিষ্ট তড়িৎ চলাচল বল হবে চুম্বক ক্ষেত্র পাবলের এটা উলম্ব অংশ, কিন্তু এরোপ্লেনের ডানা দৈর্ঘ্য আর এরোপ্লেনের বেগ বিএল ভি, এটা ভূচুম্বক ক্ষেত্র পাবলের উলম্ব অংশের উপর নির্ভর করছে। ঠিক আছে, এটা উলম্ব ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি দিয়ে প্রকাশ করা হয়, এল বি। এভাবে লিখে বি এর জায়গায় ভি, মানে আগে চ্যাপ্টারে পড়েছো, কোন স্থানে চৌম্বকত্ব আই বিনতি কোণ থিটা হলে হরাইজন্টাল কম্পোনেন্টের সঙ্গে তো আই কস থিটা,
ভার্টিক্যাল কম্পোনেন্ট ভি সমান কত আই সাইন থিটা, তাই তো? এই ভার্টিক্যাল কম্পোনেন্ট আবার ভি আর ই ভাগ করে দাও, ভার্টিক্যাল কম্পোনেন্ট বাই হরিজন্টাল কম্পোনেন্ট ভি বাই সমান এটা বাই এটা, সাইন আই কেটে গেল, সাইন থিটা বাই cos থিটা tan থিটা, অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্ট সমান h tan থিটা। অঙ্কতে যদি ভুজবক ক্ষেত্র বা বলে অনুভূমিক উপাংশ দেওয়া থাকে, তার বিনতিকোণ দেওয়া থাকে, তাহলে ডান হাতে প্রান্তে আবিষ্কৃত তৈরি মান হবে বড় হাতে ভি এর জায়গায় এটা h tan থিটা ইনটু lv। এইটা হচ্ছে ভুজবক ক্ষেত্র বা বলে অনুভূমিক উপাংশ, এই মানটা আমাকে দেওয়া থাকবে। থিটাটা হচ্ছে বিনতি কোণ, এটা হচ্ছে এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য আর বেগ, এরোপ্লেনের বেগ। তাহলে চারটে বিষয়ের পর আবিষ্কৃত তড়িৎচলক বলের মান নির্ভর করে। প্রশ্ন পড়ে এরোপ্লেনের ডানা দুপান্তে আবিষ্কৃত তড়িৎচলক বলের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে? 1 2 3 4, চারটি বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, 1 2 3 4 এই চারটি বিষয়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে লম্ব হবে, চৌম্বক ক্ষেত্র উন্মুখ হয়ে লম্ব হবে যে পরিবাহী তার গতিশীল হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা থিওরিটা পরীক্ষায় পড়ে, সেইটা একটু আলোচনা করব। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহী দুপান্তে আবিষ্কৃত তড়িৎচলক বল। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে স্থির কৌণিক বেগ মানে ওমেগা, আর সুষম চৌম্বক ক্ষেত্র মানে তার মানটা হচ্ছে বি। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহী দুপান্তের মধ্যে আবিষ্কৃত তড়িৎচলক বল। ঠিক আছে, কি রকম একটা ধরো এরকম পরিবাহী, এরকম একটা পরিবাহী, তা ও বিন্দুকে কেন্দ্র করে ওমেগা কোণ বেগে এই পরিবাহীটা ঘুরছে, এইরকম ভাবে পরিবাহীটা ঘুরছে, এরকম ভাবে ওমেগা কোণ বেগে ঘুরছে। তাহলে দুপান্তে একটা তড়িৎচলক বল আবিষ্কৃত হবে। ধরছি কোন এক সময়ে ওমেগা কোণ বেগে ঘুরছে, কোন এক সময় ধরছি তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কাগজ স্তরের সঙ্গে লম্ব বরাবর ভিতরের দিকে ধরো। তাহলে দুপান্তে আবিষ্কৃত তড়িৎচলক বলের মান বের করতে গেলে আমাকে কি করতে হবে? ও বিন্দু থেকে x দূরে একটা ক্ষুদ্র অংশ dx নিলাম। তাহলে এখানে বেগটার মান কত হবে? এখানে বেগটা কত হবে? এখানে dx দূরত্ব, এখানে বেগ কত? v সমান কত? আমরা v সমান জানি ওমেগা r, অর্থাৎ এখানে v সমান ওমেগা r এর জায়গায় কত? x দূরত্বে আছে ওমেগা x, এই বেগে ঘুরছে। তাহলে dx অংশের জন্য আবিষ্কৃত তড়িৎচলক বল কত হবে? dx অংশের জন্য এইটুকু অংশ আবিষ্কৃত তড়িৎচলক বল যদি d হয়, তাহলে d সমান আর v সমান blv। সুষম চৌম্বক ক্ষেত্র b এর হচ্ছে dx দৈর্ঘ্য, blv ফর্মুলা, e সমান blv, এই ফর্মুলা থেকে পাবো। bl মানে যে ক্ষুদ্র অংশ dx নিয়েছি, আর v মানে v বেগ, b dx, আর v মানে কত? ওমেগা x। আবিষ্কৃত তড়িৎচলক বলের মানে
এইটুকু ক্ষুদ্র অংশের জন্য। তাহলে 0 থেকে L টোটাল এখানে x ইকুয়াল টু L। পরিবাহী তারটা সমগ্র অংশের জন্য মোট তড়িৎ চলাচল বল সমান কত? ইন্টিগ্রেশন অফ বি ডি বি সাজিয়ে নাও, বি ওমেগা এক্স ডিএক্স, যেখানে x এর মানটা 0 থেকে L পর্যন্ত, তাই তো? হ্যাঁ, এবার ইন্টিগ্রেশন করবো। অতএব বি সমান বি ওমেগা, বাইরে বেরিয়ে গেল, এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করলে x স্কয়ার বাই 2 এক্স ইন্টিগ্রেশন। আবার x এর জায়গায় 0 টু L বসিয়ে দাও, তারপর হাফ বি ওমেগা, x এর জায়গায় L বসাবো এখানে, তাহলে হাফ বি ওমেগা L স্কয়ার হয়ে গেল। এই দুপান্তে আবিষ্ট তড়িৎ চলাচল। যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে এইভাবে যদি যায়, তাহলে আবিষ্ট তড়িৎ চলাচল ই সমান বিএলবি হবে। আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা পরিবাহী তার একটা বিন্দুকে কেন্দ্র করে যদি বৃত্তাকার ঘুরে, তার জন্য মান হবে ই সমান হাফ বি ওমেগা L স্কয়ার। এই দুটো ফর্মুলা আছে, ভালো করে বুঝবে। দুটো ফর্মুলা অঙ্কের জন্য কাজে লাগবে। আর এই প্রমাণটা থিওরিতেও পরীক্ষায় পড়ে, থিওরি হিসাবে প্লাস ফর্মুলাটা দিয়ে অঙ্ক আছে, তোমরা একটু দেখবে। দুটো দুই রকম। এটা বি চৌম্বক ক্ষেত্রের মধ্যে এল একটা পরিবাহী ভি বেগে সোজা যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রের উপরের দিকে এইভাবে পরিবাহী তারটা যাচ্ছে, তাহলে তার দুপান্তে আমি শুধু চলাবল, আর এরোপ্লেন অনুভূমি দিয়ে যাচ্ছে। চৌম্বক ক্ষেত্র উলম্ব বরাবর উপর নিচে আছে। আর যদি পরিবাহী তারটা চৌম্বক ক্ষেত্রের উপর নিচে, পরিবাহী তারটা যদি একটা বিন্দুকে কেন্দ্র করে এইভাবে যদি ঘুরে, যেমন পাকা চৌম্বক ক্ষেত্র উপর নিচে আছে উলম্ব বরাবর, আর একটা পাখার ডানাটা ঘুরছে ধরো অনুভূমিক তলে, তাহলে পাখার ডানা দুপান্ত আবিষ্ট তড়িৎ চলাচল কত হবে? পাখাটা যদি ওমেগা কোণে বেগে ঘুরে, পাখার ডানা ব্লেডটার দৈর্ঘ্য যদি L হয়, বি যদি সুষম চৌম্বক ক্ষেত্র হয়, তা দানার দুপান্তে আবিষ্ট তড়িৎ চলাচল বলে মান হবে হাফ বি ওমেগা L স্কয়ার। ওকে, এর সঙ্গে ফ্লেমিংয়ের ডানাস্ত নিয়ম থেকেও পরিবাহী গতির অভিমুখ আমরা বের করতে পারি। এগুলো একটু দেখে নিন। ওকে, আর কিছু প্রবলেম নেই, সব ঠিক আছে। এরপর চলে এসো ঘূর্ণি প্রবাহ, এডি কারেন্ট। ইংরেজিতে বলে এডি কারেন্ট, ইডিটিওয়াই, এডি কারেন্ট। ঘূর্ণি প্রবাহ, ঘূর্ণি প্রবাহ কিছু নয়, একটা ধরো পুরু ধাতব পরিবাহী, এরকম একটা মোটা পুরু ধাতব পরিবাহী, এটাকে যদি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখা হয় এবং চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি রাখা হয়, তাহলে ওই ধাতব পরিবাহীটা এরকম একটা পুরু ধাতব পরিবাহী আছে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখা আছে। তাহলে ধাতব পরিবাহীর বিভিন্ন অংশ জুড়ে একটা তড়িৎ চুম্বকীয় আবেশ ঘটবে, ফলে একটা প্রবাহ মাত্রা পাওয়া যাবে। কারণ আমরা জানি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের মধ্যে থাকলেই একটা বিরুদ্ধ তড়িৎ চলাচল সৃষ্টি হয় ফ্যারাডের সূত্র অনুযায়ী আর লেন্জের সূত্র অনুযায়ী। বিরুদ্ধ তড়িৎ চলাচলের জন্য একটা প্রবাহ মাত্রাও পাওয়া যাবে, ফলে একটা কুণ্ডলী মানে এটা এই উপাদানটার ভিতরে বিভিন্ন লুপে প্রবাহ মাত্রা সৃষ্টি হবে, কারেন্ট পাওয়া যাবে, বিভিন্ন লুপে কারেন্ট হবে। যেহেতু এটা ধাতব পরিবাহী, এর একটা রোধ আছে, তাহলে জুলের সূত্র অনুযায়ী I²R T, তাহলে বিভিন্ন লুপে কারেন্ট প্রবাহিত হলে রোধের জন্য এর মধ্যে কি হবে? তাপ উৎপন্ন হবে, তার তড়িৎ শক্তি এখানে তাপ শক্তির রূপে অপচয় হয়ে যাচ্ছে। তাহলে এই যে বিভিন্ন লুপে যে তড়িৎ প্রবাহ হচ্ছে, এটাকেই বলা হচ্ছে তোমাকে ঘূর্ণি প্রবাহ। দেখো তোমাদের বইয়ে লেখা আছে, কোন পুরু ধাতব পরিবাহী ও একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি থাকলে পরিবাহীর সমগ্র আয়তন জুড়ে বিভিন্ন বদ্ধ লুপে যে তড়িৎ প্রবাহ আবিষ্ট হয় তাকে ঘূর্ণি প্রবাহ বলে। শুধু কাকে বলে করবে। আর ঘূর্ণি প্রবাহ
রোধ করার জন্য আমরা কি করব, একটা মোটা এরকম ধাতব পাতের বদলে ছবিতে দেখবে দেওয়া আছে অনেকগুলো ছোট ছোট পাতলা পাতলা পাত ব্যবহার করব। তাতে কি হবে, অনেকগুলো পাত ব্যবহার করলে আমি ছবিটা আঁকতে পারছি না, তাহলে কি হবে, এই যে লুপের যে ক্ষেত্রফলটা, লুপের যে দৈর্ঘ্যটা যেমন বেড়ে গেছে, ছোট ছোট পাতলা পাতলা পাত ব্যবহার করলে কম জায়গার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, রোধটাও কম হবে, তাপ উৎপাদনের হারও কমে যাবে। দেখা গেছে একটা মোটা পাতের বদলে যদি n সংখ্যক পাতলা পাত ব্যবহার করা হয়, তাহলে শক্তির অপচয় 1/n অংশে নেমে আসবে। একটা মোটা পাতের বদলে ধর 100টা পাত ব্যবহার করছি, তা শক্তি আগে যা অপচয় হতো তার 1/100 গুণ শক্তি কম খরচ হবে। এই ঘূর্ণি প্রবাহকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্যবহারিক ক্ষেত্রে আমরা ব্যবহার করি, যেমন আবেশ মোটর, আবেশ কুকার, বৈদ্যুতিক ব্রেক, এইসব যন্ত্রে ঘূর্ণি প্রবাহকে আমরা কাজে লাগিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারি। এটা একটু দেখে নেব, বিশেষ করে সংজ্ঞাটা ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয় আর কাকে বলে, এটা করলেই হবে। ওকে। এটা একটা টপিক হলো। এবারে চলে এসো কুণ্ডলীর সাবেশাঙ্ক। কুণ্ডলীর সাবেশাঙ্ক বা ইন্ডাকট্যান্স অফ এ কয়েল, সাবেশ বা সাবেশ অঙ্ক কাকে বলে? সাবেশাঙ্কটা কি না, ধরো এই একটা কুণ্ডলী নিচ্ছি সলিনয়েড, আমরা পড়েছি তড়িৎচুম্বকত্ব চ্যাপ্টারে, এই সলিনয়েডের মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, ধরো আই কারেন্ট যাচ্ছে, তাহলে এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত আমরা পড়েছি, বি সমান কত, μ0 Ni। মনে করছে, দেখো সলিনয়েড যেখানে n হচ্ছে কুণ্ডলীর একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, মোট পাক সংখ্যা যদি n হয় আর কুণ্ডলীটার দৈর্ঘ্য যদি l হয়, বড় ছোট হাতের l, তাহলে স্মল n সমান বড় n/l, অতএব b সমান μ0 ছোট n এর জায়গায় বড় n/l ইনটু i। সলিনয়েড, তাহলে সলিনয়েডের এত চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, সলিনয়েডের প্রত্যেকটা পাকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া এ হয়, তাহলে ফাই সমান কত, বি ডট এ একটা পাকের জন্য। যদি n সংখ্যক পাক আছে তাহলে n ইনটু বি এ, মোট ফাই বের করব, n ইনটু বি এর জায়গায় এটা বসালাম, বা l ইনটু i ইনটু a, μ0 n স্কয়ার a বাই l ইনটু i, এটা বা ফাই সমান বের হলো। দেখো এই রাশিটা একটা ধ্রুবক রাশি বেরিয়ে গেল, μ0 n স্কয়ার a বাই l, এইটাকে বলা হচ্ছে সলিনয়েডের একটা ধ্রুবক রাশি, কারণ μ0 ধ্রুবক, n হচ্ছে পাক সংখ্যা, এটাও ধ্রুবক, ক্যাপিটাল এ এটাও ক্ষেত্রফল ধ্রুবক, ছোট এলটা হচ্ছে দৈর্ঘ্য, এটাও ধ্রুবক। তার মানে μ0 n স্কয়ার a বাই l, এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটাকে বলা হয় সলিনয়েডের সাবেশাঙ্ক, একটা ধ্রুবক রাশি l দিয়ে প্রকাশ করা হয়। তাহলে অতএব আমি বলতে পারি ফাই সমান, এখানে l বসিয়ে বড় l ইনটু i, ঠিক আছে। তার মানে সলিনয়েডের আবিষ্ট চৌম্বক প্রবাহের মানটা প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক, যত বেশি কারেন্ট যাবে তত বেশি সংখ্যক বলরেখা তৈরি হবে, সমানুপাতিক। ফাই সমানুপাতিক i, সমানুপাতিক সমানান্তরালে ধ্রুবক রাশির গুরুত্ব l i, এখানে এটা হচ্ছে সলিনয়েডের সাবেশাঙ্ক, এর মান হচ্ছে μ0 n স্কয়ার a বাই l। দেখো এটা প্রমাণটাও আছে, দুটো পাতার পর দেখো দেওয়া আছে,
সলিনয়েডের সাবেশাঙ্ক, পাতাটা খুলো। আমার বেশ 437 পাতায় দেখো সলিনয়েডের আবেশাঙ্ক নির্ণয় আছে। সলিনয়েডের সাবেশাঙ্ক যেভাবে ক্যালকুলেশন করা আছে একবার সেভাবে আমি করেছি। এটা ওই পরীক্ষা একটু পরে ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নেবে থিওরি হিসাবে পরে। সলিনয়েডের সাবেশাঙ্কের রাশিমালা নির্ণয়। ওকে, আচ্ছা এবারে এখান থেকে আমরা তাহলে একটা নতুন ফর্মুলা পেলাম, ফাই সমান এল আই। এখানটা থেকে আমরা একটু ক্যালকুলেশন করবো আবার। তাহলে কুণ্ডলিতে চৌম্বক প্রবাহের মান নির্ভর করছে কুণ্ডলীর সাবেশাঙ্ক একটু মাত্রা, দুটো বিষয়ের উপর নির্ভর করছে। তাহলে আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছি, যে এই কুণ্ডলিতে যে আবিষ্ট চৌম্বক প্রবাহের মানটা যদি পরিবর্তন ঘটায় তাহলে কুণ্ডলীর দুপ্রান্তে একটা তড়িৎচলক বল আবিষ্ট হবে। তার মানটা কত হবে, ই সমান d∅dt। ফ্যারাডের দ্বিতীয় সূত্রতে ফর্মুলায়, এই ফর্মুলায় বসিয়ে দাও, কি আসে দেখা যাক। ফাইয়ের জায়গায় এল আই, তার মানে এল তো ধ্রুবক বলেই দিয়েছি, di/dt। তাহলে এটা একটা ফর্মুলা চলে এলো, ই সমান এল ইন্টু di/dt আর ফাই সমান এল আই। এই দুটো মেন আমরা ফর্মুলা পেলাম। এই দুটো ফর্মুলা থেকে এবারে এল এর সংজ্ঞা, একক মাত্রা এখান থেকেও বলতে পারি, এখান থেকেও আমরা বলতে পারবো। যেমন এবারে মুছে দিই। তাহলে এক নম্বর হচ্ছে ফর্মুলা ছিল ফাই সমান এল আই, এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এল সমান ফাই বাই আই। আর একটা পেলাম ই সমান এল ইন্টু di/dt, এখান থেকেও এল সমান কি পাবো, ই ডিভাইডেড বাই di/dt। এবার দেখো এই ফর্মুলা থেকে সাবেশাঙ্কের সংজ্ঞা কি হবে না, আই হচ্ছে মাত্রা। তাহলে কোন কুণ্ডলিতে লম্বাই হওয়ার ভরটাকে এক একক ধরতে হবে। কোন কুণ্ডলিতে একক মাত্রা পাঠালে কুণ্ডলিতে যে পরিমাণ, এটা কি চৌম্বক প্রবাহ, ফাই মানে চৌম্বক প্রবাহ, যে পরিমাণ চৌম্বক প্রবাহ আবিষ্ট হয় তাকে কুণ্ডলীর সাবেশাঙ্ক বলে। অথবা কোন কুণ্ডলিতে, এই ফর্মুলা অনুযায়ী এগুলো সব নিচে সব অমান ধরতে হয়। তাহলে কোন কুণ্ডলিতে একক সময়ে একক মাত্রার ডিআই, মানে মাত্রা একটা পরিবর্তন, এটা মাত্রা শুধু, এটা মাত্রার পরিবর্তন। তাহলে একক সময়ে কোন কুণ্ডলিতে একক মাত্রার পরিবর্তন ঘটালে যে পরিমাণ তড়িৎচলক বল আবিষ্ট হয়, তাহলে আমরা কি করব, তাহলে কোন কুণ্ডলিতে একক সময়ে একক মাত্রার পরিবর্তন ঘটালে যে পরিমাণ তড়িৎচলক বল আবিষ্ট হয় তাকে কুণ্ডলীর সাবেশাঙ্ক বলে। তার সংজ্ঞাটা হলো, এবার এদের একক বলি। এসআইতে আমরা জানি এল এর একক কি হবে বলতো, এল এর একক হচ্ছে হেনরি, 1 হেনরি। এই 1 হেনরির সংজ্ঞা এই দুটো ফর্মুলা থেকে আমরা বলতে পারি। দেখো এই ফর্মুলা থেকে যদি আমি বলি এল যদি 1 হেনরি হয় তাহলে ফাই এর একক হচ্ছে চৌম্বক প্রবাহের একক, এবার মাত্রার একক 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 হেনরির সংজ্ঞা কি না, কোন কুণ্ডলিতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে যদি কুণ্ডলিতে 1 বার চৌম্বক প্রবাহ আবিষ্ট হয় তাহলে ওই কুণ্ডলীর কিসের একক, সাবেশাঙ্ক, তাহলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ককে 1 হেনরি বলে। এই ফর্মুলা থেকেও বলতে পারি এটা 1 হেনরি। আবিষ্ট তড়িৎচলক বলের একক ভোল্ট, মাত্রার একক অ্যাম্পিয়ার, সময়ের একক সেকেন্ড। তাহলে কোন কুণ্ডলিতে 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে যদি কোন কুণ্ডলিতে 1 ভোল্ট তড়িৎচলক বল আবিষ্ট হয় তাহলে ওই কুণ্ডলীর সাবেশাঙ্ককে 1 হেনরি বলা হয়। ঠিক আছে।